হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি বিজ্ঞান কল্পকাহিনী ও ডার্ক কমেডি মুভি মিকি 17 নিয়ে, যেটা পরিচালনা করেছেন দক্ষিণ কোরিয়ার অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা বং জুন হো। এই মুভিটির গল্প 2054 সালের পটভূমিতে সেট করা, যেখানে মিকি বার্নস নামের একজন সাধারণ মানুষ একটি মহাকাশ উপনিবেশে এক্সপ্যান্ডেবল হিসেবে কাজ করে। এই পদের দায়িত্ব হলো অত্যন্ত বিপজ্জনক, যেখানে মৃত্যু প্রায় নিশ্চিত। মৃত্যুর পর মিকির স্মৃতি ও ব্যক্তিত্ব সংরক্ষণ করে তাকে ক্লোন প্রযুক্তির মাধ্যমে পুনরায় জীবিত করা হয়। মিকির জীবনের এই চক্র, মৃত্যু, পুনর্জন্ম এবং তার পরিচয়ের সংকট দর্শকদের হাসায় এবং একই সঙ্গে ভাবায়। তো চলুন শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় 2054 সালে। এখানে আমরা একটি প্ল্যানেটকে দেখতে পাই যার নাম হলো নিকোলহেম, যেখানে মুভির মূল চরিত্র মিকি বরফের নিচে এক গভীর খাদে পড়ে আছে। সে নিজেই ভাবছিল, এত উঁচু থেকে পড়ার পরেও আমি কিভাবে বেঁচে আছি। ঠিক তখনই সে উপরের দিকে তাকিয়ে তার বন্ধু টিমকে দেখে। মিকি খুশি হয়ে চিৎকার করে ডাকে, তুমি আমাকে বাঁচাতে এসেছো বন্ধু। কিন্তু টিম তাকে দেখে অবাক হয়ে যায়। আসলে এখানে সেই খাদের পাশে মিকির একটা ফ্লেম থ্রোয়ার পড়েছিল। এটা হলো একটা দামি অস্ত্র। আসলে টিম এখানে সেটা নিতেই এসেছিল। এরপর টিম বলে, মাফ করো ভাই, আমি তোমাকে বাঁচাতে পারবো না। দড়ি তো এখানেই শেষ। আর তুমি তো একটা এক্সপেন্ডেবল। তুমি এখানে মরে গেলেও তোমার আরেকটা ভার্সন অলরেডি তৈরি হয়ে আছে। এক্সপেন্ডেবল বলতে বোঝানো হয় মিকির ক্লোন করা অন্য শরীরকে। যাই হোক, মিকি তখন রেগে গিয়ে গালি দিয়ে বলে, আমি 16 বার মারা গিয়েছি, এখন আমি মিকি 17। টিম বলে, তোমার এই মৃত্যুর জন্য শুভকামনা, দেখা হবে আগামীকাল, বলে সে চলে যায়। তারপর মিকির সামনে কিছু অদ্ভুত ধরনের প্রাণী এসে পড়ে, যাদের এই মুভিতে বলা হয়েছে ক্রিপার্স। এই প্রাণীগুলো সোজা দৌড়ে এসে মিকির সামনে হাজির হয়। এরপর দৃশ্যের পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই পুরো ঘটনা শুরু হয়েছিল কোথা থেকে, অর্থাৎ সে 45 বছর আগের কথা। তখন মিকি ও তার একমাত্র বন্ধু টিম, তারা তখন পৃথিবীতে একসাথে ফুড বিজনেস খোলার প্ল্যান করছিল। এই প্ল্যানে টিম মাফিয়ার কাছ থেকে অনেক টাকার ঋণ নিয়ে ফেলে, কিন্তু ব্যবসা তাদের বেশি দিন চলেনি। আর এখন সেই মাফিয়া তাদের জীবন শেষ করে দিচ্ছে টাকার জন্য। পৃথিবীতে থাকলে তারা কিছুতেই তার হাত থেকে বাঁচতে পারতো না। তাই তারা দুজন ঠিক করে পৃথিবী থেকে ছেড়ে যাওয়া প্রথম এবং শেষ স্পেসশিপে তারা বাইরে চলে যাবে। এই স্পেসশিপটি ছিল একজন ব্যর্থ রাজনীতিবিদ কেরি মার্শালের, যিনি পৃথিবী থেকে কিছু মানুষকে নিয়ে যাচ্ছিলেন নিপলহেম নামে সেই গ্রহে, যাতে করে সেখানে গিয়ে সে নিজের শাসন চালাতে পারে। কিন্তু মিকির সামনে একটা বড় সমস্যা ছিল, কারণ লাখো মানুষ এই শিপে করে পৃথিবী ছেড়ে যেতে চাইছিল। তার মধ্যে মিকির সুযোগ পাওয়া ছিল সত্যিই অনেক কঠিন। অন্যদিকে টিম এই শিপের পাইলটের চাকরি মিলিয়ে নেয়। এদিকে মিকি যেভাবেই হোক পৃথিবী থেকে পালাতে চাচ্ছে, তাই সে ঠিক করে সে এমন একটা চাকরি নেবে যেটা কেউ নিতে চায় না। তা হলো এক্সপেন্ডেবলের কাজ। যদিও মিকি নিজেই জানতো না আসলে এই চাকরিটি কিসের। ঠিক তখনই সেখানে আসে এক মেডিকেল অফিসার, যার নাম হলো গেমা। সে মিকিকে বারবার জিজ্ঞেস করে, তুমি কি সব পেপার পড়েছো? মিকি শুধু হ্যাঁ বলে দেয়। তারপর গেমা তাকে নিয়ে যায় শিপের মেডিকেল এরিয়াতে। গেমা তাকে জানায় এই ল্যাবের নিচে আছে এক বিশাল বড় চুল্লি, যেখানে শিপের সব অর্গানিক বর্জ্য ফেলা হয়। সেই সব অর্গানিক বর্জ্য রিফাইন করে আবার ব্যবহারযোগ্য করা হয়, আর তার একটা ছোট অংশ এই মেশিনে পাঠানো হয়। এই মেশিনটি আসলে একটা প্রিন্টার, যেটা হিউম্যান ক্লোন তৈরি করে সেই অর্গানিক বর্জ্যের সাহায্যে। আর সেই অর্গানিক বর্জ্যের সাহায্যেই তোমার পরবর্তী শরীর তৈরি করা হবে। একবার তুমি মারা গেলে তোমার শরীর 20 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। এরপর গেমা তাকে একটা প্যারাশুট দেয় পড়ার জন্য, যাতে করে তার পুরো শরীর স্ক্যান করা যায় এবং এই সমস্ত ডাটা একটি ব্রেক নামের হার্ড ড্রাইভের মতো ডিভাইসে সেভ হয়ে যায়। কিন্তু পুরো সময়টাই মিকি গেমার কোনো কথাই মন দিয়ে শুনছিল না, কারণ গেমার চুলের ঘ্রাণে সে একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছিল। সে শুধু গেমার দিকেই তাকিয়ে যাচ্ছিল। তখন গেমা সেখানে তাকে একটি বন্দুক দেয় আর বলে, নিজেকে মেরে ফেলো, কারণ এক্সপেন্ডেবল এই চাকরির জন্য তোমাকে বারবার মরতে হবে, তাহলেই তোমার ক্লোন তৈরি হবে। তো এখানে সে একবার চেষ্টাও করে দেখে, দেখা যায় এইভাবে সে এক্সপেন্ডেবল হয়ে উঠছে। এখানে এক্সপেন্ডেবল মানে এক ধরনের ইউজ অ্যান্ড থ্রো এমপ্লয়ি। তো মিকি শিপে এক ধরনের সাধারণ ওয়ার্কারের থেকেও খারাপ জীবন কাটাচ্ছিল। তাকে না বেশি খেতে দেওয়া হতো না কম। আর এই সবই হচ্ছিল স্পেসশিপের মধ্যে। আর স্পেসশিপটি নিপলহেম গ্রহের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছে। তাদের এই যাত্রাটা ছিল 4.5 বছরে। আর মিকি ছিল শিপের একমাত্র এক্সপেন্ডেবল, অর্থাৎ যে কোনো বিপজ্জনক কাজই তাকে করতে হতো। যেমন কোনো নতুন টেকনোলজি টেস্ট করা বা ভাইরাস পরীক্ষা করা, সবই ছিল মিকির উপর। আর যদি সে মরে যেত, তবে তার দেহ সেই চুল্লিতে ফেলে দেওয়া হতো, তারপর আবার নতুন করে ক্লোন তৈরি করা হতো। একদিন তাকে শিপের বাইরে কিছু মেরামতের কাজ করতে পাঠানো হয়, কিন্তু এটা ছিল শুধুই একটা অজুহাত। আসলে শিপের লোকেরা বাইরে রেডিয়েশন পরীক্ষা করতে চাচ্ছিল, তাই তাকে পাঠানো হয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডেই তার শরীর পুড়তে শুরু করে, আর পরক্ষণেই সে রেডিয়েশনের কারণে সেখানেই মারা যায়। এবার সমস্যা ছিল এই যে, সে যতবারই মারা যেত, সেই মৃত্যু স্মৃতিও পরবর্তী ক্লোনে ট্রান্সফার করা হতো। এইদিকে মিকির এই শিপে তেমন কোনো দামই ছিল না, সেখানে কেউই তাকে সম্মান করতো না।
এইভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর তারা নিপলহেম গ্রহে পৌঁছে যায়। অবশ্য সেই গ্রহে প্রথম পাড়াকে মিকি নিজেই তাকে জোর করে হেলমেট খুলতে বলা হয়, কিন্তু এখানে বাতাসে ভাইরাস থাকার কারণে সে সঙ্গে সঙ্গেই মারা যায়। এরপর সেই ভাইরাসের উপর পরীক্ষা চালানো হয় এবং একটি ভ্যাকসিন তৈরি করা শুরু হয়। এই ভ্যাকসিনের জন্য মিকির 12, 13, 14, 15 এবং 16 নম্বর ভার্সনের পরীক্ষা চালায়। অবশেষে এতগুলো ভার্সনের পর একটি সফল ভ্যাকসিন তৈরি হয়, যেটা মিকি 17 ও আরো কিছু মানুষ নিয়ে নেয়। তারপর মিকি, জেনিফার এবং 2জন সোলজার সহ মোট 4 জন এই প্ল্যানেটের আশেপাশে এলাকা চেক করতে বের হয়। তারা একটা গুহা খুঁজে পায়। জেনিফার নামের মেয়েটা গুহার গভীরতা চেক করতে নিচে নামে, তখনই সে সেখানে কিছু ছোট ছোট ক্রিয়েচার দেখতে পায়। এই দৃশ্য দেখে সবাই দৌড়ে পালাতে শুরু করে আর তারা গুলি ছোড়ে। আর এই সময়ই অ্যাক্সিডেন্টলি জেনিফারের উপরে বরফ ভেঙে পড়ে আর সে ওখানেই মারা যায়। ফিরে আসার পর শিপের প্রেসিডেন্ট অর্থাৎ কেনেট মিকির উপর খুব রেগে যায়। সে বলে, তুমি একজন এক্সপেন্ডেবল, তোমারই তো মরা উচিত ছিল, কিন্তু তোমার বদলে জেনিফার, যে একজন সুন্দর তরুণী, এমনকি সন্তান ধারণের সক্ষম নারী ছিল, সে মারা গিয়েছে। এরপর সে শাস্তি ঘোষণা করে যে মিকিকে এখন থেকে দিনে 14 ঘন্টা কাজ করতে হবে, তার রেশনও কমিয়ে দেওয়া হবে যতদিন না সে ওই ক্রিয়েচার স্যাম্পেল ধরে নিয়ে আসে। এরপর মিকি আবার শিপের বাইরে যায় ওই এলিয়েন মানে ক্রিপারদের ধরার জন্য, এবং এইভাবেই একদিন ক্রিপারদের ধরতে গিয়ে মিকি বরফের খাদে পড়ে যায়, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তো এখানে আমাদের মনে হয়েছিল মিকি 17 হয়তো মারা গিয়েছে, কিন্তু তা হয়নি। ওই বড় ক্রিয়েচারটি ছিল কুইন, আর বাকি ছোট ছোট ক্রিয়েচার ছিল তার বাচ্চারা। এখন সেই কুইন মিকি 17কে গোয়ার ভেতরে টেনে নিয়ে যায়, যেখানে মিকির মনে হচ্ছিল কুইন হয়তো এখন তাকে তার বাচ্চাদের খেতে দেবে, কিন্তু বাচ্চাগুলো মিকির সঙ্গে খেলতে শুরু করে। এই দেখে কুইন তাকে টেনে গোয়ার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে মিকি সত্যি খুব অবাক হয়ে যায়। তার মনে হয় বারবার ক্লোন করার ফলেই তার শরীর হয়তো এখন আর সুস্বাদু নেই। তো যাই হোক, মিকি কোনোভাবে নিজের শিপের একটা ট্রাক ধরে সেই বড় শিপে ফিরে আসে এবং নিজের রুমে গিয়ে সে তো অবাক হয়ে যায়। তার আর একটা ক্লোন অলরেডি তার ঘর দখল করে বসে আছে, কারণ শিপের লোকেরা ভাবছিল মিকি 17 মারা গিয়েছে, তাই তারা তার পরবর্তী ক্লোন তৈরি করে ফেলেছিল। কিন্তু অবাক করা বিষয় হলো মিকি 18 পূর্বের ভার্সনের থেকে অনেকটা আলাদা ছিল। সে ছিল অনেক স্মার্ট ও আত্মবিশ্বাসী এবং সেই সঙ্গে হিংস্রও। মিকি তার বেডে আরেক মিকিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ মানুষের 2টি ভার্সন থাকতে পারবে না, এটা তাদের প্রোটোকলের বিরুদ্ধে। আর যদি বাইরের কেউ জানতে পারে এখানে 2টো মিকি আছে, তাহলে পরবর্তী ভার্সন অর্থাৎ মিকি 18কে তারা নিজ থেকে মেরে ফেলবে, যেটা অবশ্যই মিকি 18 চায় না। তাই মিকি 18 তাকে একটি ডাম্বেল দিয়ে মেরে ফেলতে যায়, কিন্তু সে মিকি 17কে মারার সময় সেখানে বাকি ক্রু মেম্বাররা চলে আসে, আর এই সুযোগে মিকি 17 ঢুকিয়ে যায়। আবার এইদিকে মিকি 18 টিমকে মারার চেষ্টা করে, কারণ মিকি 18 মনে করে এখানে যা কিছু হচ্ছে সবই টিমের জন্য। টিম যদি মাফিয়ার কাছ থেকে টাকা না নিত তাহলে তাকে এই কাজ করতে হতো না। সে টিমকে আগুনে ফেলে দেয়, কিন্তু টিম কোনো মতে পাইপে আটকে ছিল। তখনই মিকি 17 মিকি 18কে অ্যাটাক করে। টিম বুঝতে পারছিল না মিকি তাকে মারতে কেন চাইছে, সে তো খুব শান্ত ও সরল সাদাসিধে। আর সে যেহেতু নিচে ঝুলছিল, তাই দুজন মিকির অস্তিত্ব নিয়ে তার ধারণা ছিল না। সে বুঝতে পারে না এখানে কি হচ্ছে, এখানে কে কার সাথে লড়াই করছে। এরপর মিকি 18 টিমের কাছে আসে, আর সে একটা গরম রড দিয়ে টিমকে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে উপর থেকে নাসা ও একজন ক্রু মেম্বার তাদের মারপিটের আওয়াজ শুনে নিচে আসতে থাকলে মিকি 17 ভয় পেয়ে এক কোণে লুকিয়ে পড়ে, কারণ তার ভয় ছিল যে নাসারা ভুলে তাকে মিকি 18 ভেবে না বসে। আর এখানে আপনাদের বলে রাখি, নাসা মিকি 17কে খুবই পছন্দ করত। তো এইদিকে নাসা মিকি 18কে মিকি 17 ভেবে তার সাথে করে নিয়ে চলে যায়। আর এই সময় পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় মিকি 17 লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে। আর সেই সময় কিছু ক্রুদের সাথে দেখা হয়ে যায়। ক্রুরা মিকি 17কে জানায় যে ক্যাপ্টেন মার্শাল তাকে ডিনারের ইনভাইট করেছে। মিকি 17 খুবই খুশি হয়, কারণ এই সুযোগে সে অনেক খাবার পাবে, কারণ সে গত কয়েক সপ্তাহ ধরে অর্ধেক খাবার খেয়ে বেঁচে আছে। মার্শাল মিকিকে তার পরবর্তী মিশন সম্পর্কে বলে, মিকি যদি এলিয়েনদের উইকনেস খুঁজে বের করতে পারে বা ওদের মেরে ফেলতে পারে, তাহলে তার খাবারের সরবরাহ আগের মতো করে দেওয়া হবে। আর তখন কাই নামের সেই মেয়েকে ডাকা হয়, যার জন্য মার্শাল দ্বিতীয় অফার দেয়। সে বলেন নতুন গ্রহে মানুষদের নতুন কলোনি গড়ে উঠলে তাকে ক্রুদের জন্য বেবি মেশিন হিসেবে কাজ করতে হবে, অর্থাৎ তাকে সবার জন্য সন্তান জন্ম দিতে হবে। যদিও কাই এটা শোনার সাথে সাথেই ডিনাই করে দেয়। তারা যখন কথা বলছে তখনই মিকি হঠাৎ বমি করতে শুরু করে, কারণ হঠাৎ করে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে তার শরীর খারাপ হয়ে পড়েছে। তখন মার্শাল বিরক্ত হয়ে বলে, এটিকে মেরে ফেলো, এর কোনো প্রয়োজন নেই, এটি কোনো কাজের না। এটিকে মেরে ফেলে পরবর্তীতে আরো হেলদি ভার্সন প্রিন্ট করা যাবে, কিন্তু কাই তাকে আটকায়। তো এরপর কাই একসময় মিকি 17 ও মিকি 18 সম্পর্কে সব জেনে যায়, যার ফলে সে রেগে মার্শালের কাছে এ ব্যাপারে রিপোর্ট করতে যাবে বলে ঠিক করে।
এইদিকে মিকি 18 বেশ রেগে যায়, কারণ কাই মার্শালকে সব বলে দিলে তাকেই মরতে হবে। তাই সে আগে একটি বন্দুক নিয়ে সরাসরি মার্শালকে মারতে চলে যায়। সেখানে মার্শাল সবার সামনে স্পিচ দিচ্ছিল যে কিভাবে তারা এলিয়েনদের মেরে এই গ্রহকে নিজের নতুন বাসস্থানে পরিণত করবে। সে এই গ্রহ থেকে বিশেষ এক ধরনের পাথর এনেছে, যেটাতে সবার সামনে তার নাম খোদাই করা হবে, যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে যে মার্শালই প্রথম ব্যক্তি যে মানুষদের এই গ্রহে বসবাসের সুযোগ করে দিয়েছে। কিন্তু সেই পাথরটিকে যখন কাটা হয় তখন সেখান থেকে কিছু ক্রিপার্সদের বাচ্চা বের হয়ে আসে। ততক্ষণে মিকি 18 সেখানে চলে এসেছে মার্শালকে মারতে। এসব দেখে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্শাল মিকিকে গুলি করতে দেখে বেশ অবাক হয়। মার্শাল ও বাকি সবাই বুঝে যায় এখানে একই সময় দুইটা মিকি আছে। ঠিক তখনই মার্শালের উপর অন্য একটা এলিয়েন আক্রমণ করে, আর মার্শালের নির্দেশে সবাই ওই এলিয়েনকে গুলি করে ঝাঁসড়া করে দেয়। প্রথমে এক এলিয়েনকে তারা আগেই ধরেছিল এবং এখন তারা এটার উপর এক্সপেরিমেন্ট শুরু করবে। একই সাথে মিকি 17 ও 18 এবং নাসা এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে মিকি 17 তাদেরকে বলে যে এলিয়েনরা তাকে বাঁচিয়েছে এবং এই প্রাণী শুধু একটি প্রাণী নয়, বরং তাদের নিজস্ব চেতনা আছে এবং ভীষণ বুদ্ধিমান। তাই মার্শালের উচিত এদেরকে মারার প্ল্যান বাতিল করা। সেই সময় একজন কমান্ডার জানায় যে যখন ওই দুই এলিয়েন শিপে প্রবেশ করে তখন বাইরে প্রচুর এলিয়েন দাঁড়িয়ে ছিল, আর যে ছোট এলিয়েনটা তারা ধরেছে সেটা ক্রমাগত কিন্তু মার্শাল ও তার স্ত্রী ওই ক্রিপার্সকে রিসার্চের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। আর মার্শাল ঘোষণা দেয় এখন মিকির আর নতুন ভার্সন প্রিন্ট করা যাবে না। আসলে এখানে মিকি 18 বিদ্রোহ করে তাদের নেতাকে মারার চেষ্টা করেছিল, তাই যদি তার আরো ভার্সন প্রিন্ট করা হয় তাহলে সে তার পূর্বের সমস্ত মেমোরি নিয়ে একই কাজ করতে পারে। এর মানে এই দাঁড়ায় যে এই দুটি মিকি শেষ মিকি। তো এইসবের মধ্যে কিছু সময় যাওয়ার পর এক বিজ্ঞানী বলে যে সে এমন একটি ডিভাইস প্রোগ্রামিং করেছে যার মাধ্যমে সে এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু মার্শাল সবাইকে মেরে গ্রহটা দখল করতে চায়। এখন মার্শালের নির্দেশে একটা বিষাক্ত গ্যাস বাইরে ছাড়ার প্রস্তুতি শুরু হয়, যার ফলে বাইরে থাকা সব এলিয়েন মারা যাবে। কিন্তু যেমন সব খারাপের মাঝে একজন ভালো মানুষও থাকে, ঠিক তেমনই একজন বিজ্ঞানী মিকি 17কে গোপনে ট্রান্সলেটর দেয় যাতে সে এটার মাধ্যমে এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারে। এরপর দুই মিকি ওই ডিভাইসের মাধ্যমে এলিয়েনদের মধ্যে তাদের লিডারকে এখন এখান থেকে চলে যাওয়ার অনুরোধ করে। যদিও তাদের লিডার খুব রেগেছিল, কারণ মানুষেরা তাদের একটি এলিয়েন বাচ্চাকে হত্যা করেছে আর আরেকজনকে কিডন্যাপ করে রেখেছে। তো এখন সে সত্য দেয় যে যদি তারা তার তৃতীয় বাচ্চাকে ফেরত না দেয় তাহলে সে এখানকার সব মানুষকে মেরে ফেলবে, আর সেটার প্রমাণও দেয়। সে সংকেত দেয় আর সকল এলিয়েনরা প্রচন্ড হাই ফ্রিকোয়েন্সির শব্দ শুরু করে, এমন শব্দ যা মানুষের সহ্য করা অসম্ভব। তার মানে তারা যদি চাইতো তারা মানুষদেরকে শুরুতেই মেরে ফেলতে পারত, কিন্তু তারা সেটা করেনি। এখন লিডারের কথা মতো তারা তাদের বাচ্চাকে ছাড়া ফিরে যাবে না। এরপর মিকি বুঝতে পারে যে মানুষ এই এলিয়েনদের সাথে পারবে না। তাই মিকি 17 ক্যামেরার সামনে তাদের স্পেসশিপের সবাইকে সতর্ক করে বলে আমাদের এখনই ওই এলিয়েন শিশুকে মুক্ত করতে হবে, তা না হলে আমরা সবাই মারা যাব। এদিকে ভিতরে নাসা পুরো ক্রুদেরকে বাঁচানোর জন্য কয়েকজন সৈন্যকে বলে তাদের ওই শিশুকে মরতে দেওয়া যাবে না, তা না হলে এলিয়েনরা সবাইকে মেরে ফেলবে। আর তখন মিকি 18 রাগের মাথায় মার্শালের উপর অ্যাটাক করে, আর সে বাকি ক্রুদেরকে বাঁচাতে নিজের গায়ে থাকা বোমটিকে ব্লাস্ট করে দেয়, যার ফলে দুইজনেই মারা যায়। এখন মার্শালের মৃত্যুর 6 মাস পর বাকি মানুষ এলিয়েনদের থেকে সাহায্য চায় যাতে তারা এই গ্রহে আশ্রয় পায়, এবং এলিয়েনরা তাদের অনুরোধ মেনে নেয় এই সত্ত্বে যে তারা তাদের কোনো ক্ষতি করা ছাড়া থাকতে পারবে। এরপর মানুষ ও এলিয়েনদের মধ্যে আর কখনো যুদ্ধ হয়নি। সেই এক্সপ্যান্ডেবল মেশিন বন্ধ হওয়ার পর মিকি 17 অফিসিয়ালি একমাত্র মিকি হয়ে ওঠে, এবং গত 6 মাস ধরে সে নাসাকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে ওই গ্রহে তারা বসবাস শুরু করে। এবং এই হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটির এই মুহূর্তে IMDb রেটিং 6.9 আউট অফ 10। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর এইরকম নতুন দুর্দান্ত মুভির এক্সপ্লেন পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারে। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।